যেখানে ছোট্ট লাবণ্য আর সূর্যকে রুডি রেখে দিয়েছিল, আর সেই জায়গার ছবি কিন্তু জয় আর সোনার ফোনে পাঠিয়েছিল। সেই লোকেশন অনুযায়ী দীপা যখন পুলিশ নিয়ে সেখানে পৌঁছায়, সেখানে পৌঁছানো মাত্রই ডাক্তারবাবু আর লাবণ্যকে কিন্তু কেউ দেখতে পায় না। সেখানে পুলিশ, জয়, দীপা সবাই কিন্তু খোঁজাখুঁজি করতে থাকলেও সেখানে পায় না। দীপা বলে এই সেই জায়গা, এখান থেকেই ফটোগুলো তোলা হয়েছিল, আর এখানে ডাক্তারবাবু বসেছিল, আর এইখানটায় ছিল লাবণ্যকে শুয়ে রাখা হয়েছিল। অন্যদিকে দেখা যায় রুডি তাদেরকে অজ্ঞান করে গাড়ির মধ্যে নিয়ে অন্য কোথাও চলে যায়। আর রুডি বলতে থাকে, দীপা সেনগুপ্ত পাগলের মতো খুঁজবেন, সারা শহর খুঁজবেন, কিন্তু কোথাও পাবেন না। আমার সাথে আপনার অনেকবার দেখা হবে, কিন্তু আপনি আমাকে চিনতে পারবেন না, ধরতে পারবেন না। আমি রুডি, আমাকে অনেক জ্বালিয়েছ, আমি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি, অনেক কষ্ট করছি, তাই তোমাকেও এভাবে শাস্তি দেবো, সারা শহর তোমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবো। ওদিকে দেখা যায় ওই শয়তান রুডি একটা ছোট্ট চায়ের দোকানে দাঁড়ায় আর বলে, দাদা আমাকে একটা জলের বোতল দেবে? এই বলে পকেট থেকে ফোনটা বের করে বলে, এ মা, আমার ফোনের চার্জটা চলে গেছে, দাদা আপনার ফোনটা আমাকে একটু দেবে? এই বলে তার ফোন নিয়ে দীপাকে ফোন করে, আর দীপাকে বলে, গো ব্যাক দীপা, গো ব্যাক, ওখানে থাকলে কিন্তু তোমার ডাক্তারবাবু আর লাবণ্যর অনেক বড় ক্ষতি করে দেবো। এই বলে ফোনটা কেটে দেয়। তখন দীপা ভয় পেয়ে পুলিশকে সেই নাম্বারটা দেয় আর বলে, উনি বললেন গো ব্যাক, এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে। ওদিকে দেখা যায় অবিনাশ বলে, কই দেখি নাম্বারটা। দীপার কাছ থেকে নাম্বারটা নিয়ে সেই চায়ের দোকানের ওই লোকটাকে ফোন করে, এবং লোকটা ফোন তুলতেই বলে, কে বলছেন? তখন অবিনাশ বলে, এই নাম্বার থেকেই একটু আগে আমার ফোনে ফোন করা হয়েছিল, আপনিই তো ফোন করেছিলেন। তখন চায়ের দোকানের লোকটা বলে, না না, আমি কোনো ফোন করিনি, তবে একজন মহিলা এসেছিলেন, ওনার ফোনে চার্জ ছিল না বলে আমার ফোন থেকে কিন্তু ফোনটা করেছিলেন। এই বলে সেই ঠিকানা অনুযায়ী অবিনাশ, জয়, দীপা সবাই কিন্তু সেখানে পৌঁছে যায়। ওদিকে দেখা যায় লাবণ্য আর সূর্যকে নিয়ে অনেক চিন্তায় থাকে। সোনা কান্না করতে থাকে, কোনো কিছু খেতে থাকে না। তাই রূপা এক গ্লাস দুধ দিয়ে এসে সোনাকে খাওয়ানোর চেষ্টা করলে কাকিয়া অর্থাৎ অনুজা বলে, একই রূপা, তোর তো দেখছি বোনের প্রতি ভালোবাসা উতলে উঠছে, এতদিন কোথায় ছিল এই ভালোবাসা? রূপা কোনো কথায় কান্না দিয়ে সোনার খেয়াল রাখতে থাকে। অন্যদিকে দেখা যায় অবিনাশ, দীপা সবাই কিন্তু সেই চায়ের দোকানে পৌঁছে সিসিটিভিটা চেক করতে থাকে। ওদিকে দেখা যায় সোনাকে সান্ত্বনা দিচ্ছে যখন রূপা, সেই মুহূর্তে কুন্তলা সেখানে এসে সেটা দেখে চিৎকার করে বলে, সোনা তুমি এখানে এসো, আমি চলে এসেছি, তোমার মা চলে এসেছে। এই বলে সোনাকে নিজের কাছে টেনে নিতে গেলে রূপা বলে, আপনি এখানে কেন এসেছেন? বেরিয়ে যান। তখন কুন্তলা বলে, তোমার কথায় এ বাড়ি থেকে আমি বেরিয়ে যাব না, আমি আমার সোনা বৌমার বাড়িতে এসেছি। তখন রূপা চিৎকার করে বলে, সোনার অধিকার এই বাড়িতে যতটুকু, সেই অধিকার আমারও এই বাড়িতে ততটুকু, সেই অধিকার থেকেই বলছি আপনি এখন এই বাড়ি থেকে বেরিয়ে যান। উর্মি রূপাকে বলে, রূপা তুই কিভাবে কথা বলছিস ওনার সাথে? তখন রূপা রেগে গিয়ে বলে, কাকিয়া এখন আমি ওনার সাথে কিভাবে কথা বলছি সেটা নিয়ে বিচার নাই, তুমি নাই করলে আর কুন্তলাকে অপমান করলে। তখন কাকিয়াও বলতে থাকে যে, আর কত কত করবি, কত নিচে হবি তুই? তখন রূপা চিৎকার করে বলে, এই পরিস্থিতিতে কুমারের পরিবারের কাউকে আমি আমার পরিবারের কাছে ঘেঁচতে দেবো না। আর কোনো উপায় না পেয়ে সোনার কাছে আসতে গেলে সোনা বলে, আপনি এখন এখান থেকে যান, আগে সব সত্যি প্রমাণ হোক, তারপরে আপনার সাথে আমি কথা বলবো। দীপা যখন পুলিশ নিয়ে সেই চায়ের দোকানে যায় এবং সেই চায়ের দোকানের লোকটার সাথে কথা বলতে থাকে, একজন মহিলার কথা ওই চায়ের দোকানের লোকটা বলতে থাকে যে একজন মহিলা এসেছিলেন, একটা জলের বোতল নিলেন আর বললেন আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তাই আমার থেকে ফোন করেছিলেন। আর দেখুন, দেখুন আমার ফোন, আমার এখানে সিসিটিভি আছে, এটা চেক করে দেখুন। দীপা আর এবং পুলিশ টিম সহ সবাই দেখতে থাকে। দীপা বুঝতে পারে যে ওই মহিলা মুখটা আড়াল করে রেখেছে, আর বলতে থাকে যে ওই লোকটা দেখুন হাত দিয়ে, ওই মহিলা হাত দিয়ে কিছু একটা ক্যামেরার দিকে ইশারা করছে, যেটা আমাকে বলছে, কিন্তু ওই হাতটা দেখে এটা মনে হচ্ছে যে এটা কোনো মহিলার হাত নয়। সন্দেহ হয় দীপার, কে এই চায়ের দোকানের সিসিটিভি থেকে গাড়িটা যেদিকে গেছে সেদিকেই পুলিশ নিয়ে ফলো করতে থাকে দীপা। অন্যদিকে আমরা দেখতে পাবো রুডি ছোট্ট লাবণ্যকে আর সূর্যকে একটা বন্ধ ঘরে আটকে রেখে দেয়। ছোট্ট লাবণ্য, সে তো লাবণ্য সেনগুপ্তর বংশধর, তাই সে খুবই চালাক। ছোট লাবণ্য অজ্ঞান হওয়ার নাটক করে সেখানে শুয়ে থাকে। অন্যদিকে রুডি তাদেরকে রেখে ফ্রেশ হতে অন্য জায়গায় চলে যায়। এদিকে চারিদিকে দরজা খোলা থাকলে সেই সুযোগেই ছোট্ট লাবণ্য উঠে পড়ে আর বলে, পাকা ছেলে ওঠো, পাকা ছেলে ওঠো। কিন্তু সূর্যের কিছুতেই জ্ঞান ফেরে না। সূর্য চেয়ারে বসে থাকে, সেটা দেখে ছোট লাবণ্য আগের কথা ভাবতে থাকে যে ভালো ছিল তো আগেও চেয়ারে বসে থাকতো, আমি তো চেয়ারটা ঠেলে নিয়ে বাইরে যেতে পারবো। এই বলে সূর্যকে নিয়ে সেই ছোট লাবণ্য বাইরে বেরিয়ে পড়ে এবং রাস্তায় বেরিয়ে পড়ে। ছোট লাবণ্য বলে, আমি তোমাকে কিভাবে বাড়ি নিয়ে পৌঁছাবো ভালো ছেলে? এটা বলেই হঠাৎই দেখতে পাই রাস্তা থেকে একজন ভদ্রলোক, ভদ্র মহিলা আসতে থাকে। তাদেরকে দেখে দাঁড়াও দাঁড়াও বলে চিৎকার করে ছোট্ট লাবণ্য। তারা দাঁড়ালে সেই ছোট্ট লাবণ্য বলে, আমাকে আর আমার ভালো ছেলেকে আমাদের বাড়ি পৌঁছে দাও না, বড় মা আমাদেরকে খুঁজছে। তখন পিছন থেকে ওই মহিলা বলে, এই তুমি দাঁড়ালে কেন? তুমি জানো না এরকম একটা গ্যাং সবসময় ঘোরাফেরা করে, যারা মানুষ দেখেই তাদেরকে লুটপাট করে নিয়ে চলে যায়, তুমি চলো এখান থেকে চলো। এই বলে সেই লোকটা আর ভদ্র মহিলাটা সেখান থেকে চলে যায়।
একটু বাদেই দেখা যায় রাস্তার মাঝখানে একটা গাড়ির সাথে বাইকের অ্যাক্সিডেন্ট হলে সেই মুহূর্তে সেই লোকগুলোর কাছেই ছোট্ট লাবণ্য সাহায্যের জন্য চিৎকার করতে থাকলে তারা কিন্তু লাবণ্য কোনো কথায় কান দেয় না, তারা গুরুত্ব দেয় না। অন্যদিকে দেখা যায় দীপাদের গাড়ি সেই মুহূর্তেই তাদের গাড়ি পাস করে বেরিয়ে যেতে থাকলে লাবণ্যর আওয়াজ দীপার কানে যায়। দীপা বলে, গাড়ি থামো কৃষ্ণ, এখানে আমি লাবণ্যর আওয়াজ পেলাম। অন্যদিকে দেখা যায় লাবণ্য তাদের কাছে সাহায্য চাইছে, আর সূর্যের ওই হুইল চেয়ারটা অন্যদিকে গড়িয়ে যাচ্ছে, এই দেখেই লাবণ্য সেদিকে দৌড়িয়ে চলে যায়। অন্যদিকে দীপার গাড়ি সেখানে দাঁড় করিয়ে সেখানে এসে সেই লোকগুলোর কাছে জিজ্ঞাসা করলে তারা কিছু বলতে পারে না। অন্যদিকে দেখা যায় ছোট্ট লাবণ্য সূর্যকে নিয়ে অন্য রাস্তায় ঢুকে যায় এবং সবার কাছে সাহায্য চাইতে থাকে। অন্যদিকে দীপা হতাশ হয়েই সেখানে দাঁড়িয়ে থাকে। কিভাবে দীপা ছোট্ট লাবণ্যকে ডাক্তারবাবুকে বাঁচাবে সেটাই দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।